আপনারা দেখছেন হট সিটে হট টক ট্রাইস্ট্রি বাংলায়, আপনাদের সঙ্গে আমি শান্তনু। হট সিটে হট টকের শেষ দুটো পর্বে আমরা আপনাদের থেকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর কমেন্ট পেয়েছি, প্রচুর অগন্তিক কমেন্ট, বিভিন্ন রকম কমেন্ট দিয়েছেন আপনারা, কমেন্ট করেছেন, প্রশ্ন জিজ্ঞেস করেছেন। এতগুলো প্রশ্ন একটি পর্বে সবগুলো কেটার করা সম্ভব নয়, তো আমরা যতগুলো সম্ভব রেখেছি এবং তার সঙ্গে আজকের পর্বেও প্রতিটা পর্বেই যে গুরুত্বপূর্ণ টপিক রাখি আমরা আপনাদের সবার জন্য জানার জন্য আজকে রেখেছি। তো প্রথমেই হট সিটে হট টকে আজকে যে পর্ব রাখছি এসআইআর মানে স্যার নয়, মানে শিক্ষক স্যার নয়। এসআইআর অনেকেই আপনারা জানেন না হয়তো, যে ইলেকশন কমিশন এসআইআর জিনিসটা কি। এসআইআর এর ফুল ফর্ম আগে বলে নিই আপনাদের। এসআইআর এর ফুল ফর্ম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কি? এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন জানিয়ে তোলপাড় এই মুহূর্তে। বাংলায় যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়, তৃণমূল কংগ্রেসের কতটা, শাসক দলের কতটা প্রবলেম হবে, কতটা চ্যালেঞ্জ হবে, এটা নিয়ে কিন্তু আমরা প্রথম আলোচনা করব। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন হট সিটে হট টকে, যার বিশ্লেষণ আপনারা শোনেন এবং প্রচুর মানুষজন বিভিন্ন রকম কমেন্ট করেন, বিশেষ করে লাস্ট 3টে পর্বে প্রচুর কমেন্ট পেয়েছি। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। প্রথমেই এই এসআইআর, অর্কদা, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অনেক মানুষজন জানেন না হয়তো যে জিনিসটা কি, একটু যদি ব্যাখ্যা করেন বিস্তারিতভাবে দর্শকদের জন্য। ওটা হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। পশ্চিমবঙ্গের আগে হয়েছে 2002 সালে, তখন 27 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। যারা দেশের নাগরিক এবং যাদের ভোটদানের বয়স হয়েছে তাদের নামই যেন তালিকায় থাকে, সেই জন্য এই ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে। সেখানে মৃতদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। কেউ যদি দীর্ঘদিন অন্য জায়গায় থাকেন তাহলে তার নাম বাদ যাবে। ভুয়ো ভোটারদের নাম বাদ যাবে। অনেকগুলো নথি জমা দিতে হবে, তার মধ্যে জন্মের শংসাপত্র আছে, তার মধ্যে স্কুল লিভিং সার্টিফিকেট, সরকারি কর্মচারী হলে চাকরির প্রমাণপত্র, ফিক্সড ডিপোজিট, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আধার কার্ড এবং রেশন কার্ড নির্বাচন কমিশন প্রমাণ হিসাবে গ্রহণ করতে রাজি নয়। নির্বাচন কমিশনের বক্তব্য, আধার কার্ড কোনো নাগরিকত্বের প্রমাণ নয়, আধার আইনেই বলা আছে। আর রেশন কার্ড প্রচুর ভুয়ো আছে। তো এটা নিয়ে সুপ্রিম কোর্টে তারা হলফনামা দিয়েছে, সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 25শে জুলাই বিহারে এই এসআইআর প্রথম পর্বে শেষ হবে। 1 আগস্ট থেকে খসড়া তালিকা প্রকাশ হবে। 30 দিন সময় পাবেন বিহারের মানুষ আপত্তি জানাবার জন্য, নাম তোলবার জন্য বা নাম বাদ দেওয়ার জন্য। তারপর চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হবে। পশ্চিমবঙ্গেও আগস্ট মাস থেকে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হবে। আগস্ট থেকে শুরু হবে। পশ্চিমবঙ্গেও এমন কিছু কেন্দ্র আছে যেখানে ভোটারদের বৃদ্ধির হার জাতীয় হারের থেকে বেশি। আমাদের সঙ্গে বাংলাদেশের 2200 কিলোমিটার সীমানা আছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে আসছে বলে একটা সমস্যা তৈরি হচ্ছে, জনবিন্যাস বদলে যাচ্ছে। তো সেই অনুপ্রবেশকারীরা বাংলা ভাষায় কথা বলেন এবং এখানে ঢুকে পরিচয়পত্র তৈরি করে ভারতের জনসমুদ্রে মিশে যাচ্ছেন। এদেরকে চিহ্নিত করা মুশকিল, কিন্তু চিহ্নিত করতে হবে। বাংলা ভাষায় কথা বললেই তো ভারতীয় নয়। 18 কোটি বাংলাদেশি বাংলা ভাষায় কথা বলেন। তাই ভাষার সুযোগটা নিয়ে বাংলাদেশিরা যদি ভারতীয় হিসাবে এই দেশে থেকে যার নাগরিকত্ব পান, সেটা জাতীয় নিরাপত্তা ক্ষেত্রেও বিপজ্জনক। তাই এই বিষয়গুলো আমার মনে হয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে সামনে চলে আসবে এবং একটা নির্ভুল ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন হোক, এটা সবার দাবি। এবং নির্বাচন কমিশন তার জন্য যা যা করণীয় তা করবে। অর্কদা, আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে, এই যে এসআইআর বাংলা যেটা আগস্ট থেকে আপনি বলছেন শুরু হবে, শাসক দলের এত মাথা ব্যথা কিংবা এত আতঙ্ক, আমরা করতে দেবো না, দিল্লিতে আন্দোলন করব, কেন? ওরা ভয় পেয়েছে কারণ ওদের ভোট ব্যাংক এতে প্রভাবিত হতে পারে। অভিযোগ যে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গাদের এখানে ভোটার তালিকায় নাম তোলানো হয়েছে। তারা ব্লক হিসেবে শাসক দলকে ভোট দেয়। তৃণমূলের সঙ্গে বিজেপির লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বিচার করলে ভোটের ফারাক 42 লাখ। এখন যদি 75-80 লক্ষ নাম বাদ চায় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করার পর, তাহলে সেটা শাসক দলের ক্ষেত্রে তো চিন্তার বিষয় হবেই।
কারণ এটা অনস্বীকার্য যে এই রাজ্যের ভোটার তালিকায় ভুয়ো বাংলাদেশিদের নাম আছে। এই জন্য এই এত আতঙ্ক। সেই জন্য এরা নাম তুলেছে এবং এরা ভোট ব্যাংক হিসাবে শাসক দলকেই ভোট দিয়ে আসছে। তো এই নামগুলো হঠাৎ বাতিল হয়ে গেলে শাসকেরই সমস্যা, সেই জন্যই তারা উদ্বিগ্ন হয়ে পথে নামছে। অর্থাৎ বিহারে তো প্রচুর মানুষের নাম বাদ গেছে, আপনার অ্যাপ্রিহেনশন কি এখানে কত লাখ এরকম? ওরকম বলা যায় না, বিহারে তো মৃত বাইরে আছে, ঠিকানায় পাওয়া যাচ্ছে না, ইতিমধ্যেই 52 লাখ হয়ে গেছে, আরো হয়তো বাড়বে। বেশ। তো পশ্চিমবঙ্গেও এরকমই হবে, বেশিও হতে পারে, কারণ পশ্চিমবঙ্গে অবৈধ ভোটারদের নাম তালিকায় তোলার অভিযোগ তো আজকে নয়, বা আমল থেকে হয়েছে। তৃণমূল যখন বিরোধী ছিল তখনও তারা এই অভিযোগটা করতো। বেশ। এখন তারা এই বিষয়টাকে মানতে চাইছে না, কিন্তু একটা নির্ভুল ভোটার তালিকা হচ্ছে প্রাথমিক শর্ত একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য। বেশ। সেই তালিকা কমিশনকে প্রকাশ করতে হবে এবং কমিশন সেটা করবে। শাসক দল যতই বাধা দিলেও সেটা না, এটা আটকানো যাবে না। যাবে না। সাংবিধানিক ক্ষমতা আছে নির্বাচন কমিশনের, নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে যা যা করণীয় তারা সেটা করতে পারে, সেখানে কেউ বাধা সৃষ্টি করতে পারে না। বাধা সৃষ্টি করা হচ্ছে নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ করা। বেশ। শুনলেন আপনারা যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কি, এবং অগস্ট থেকে কিন্তু বাংলায় শুরু হবে 2026-এর জন্য, এবং তাতে কত লক্ষ নাম বাদ যাবে সেদিকে আমাদের নজর থাকবে, আমরা আপনাদের আপডেট করতে থাকবো। অর্কদা, পরের দুটো ক্ষেত্রে আসবো। মিঠুন চক্রবর্তী কলকাতায় বাংলায় এসছেন, এবং মিঠুন চক্রবর্তী এই যে বাঙালি অস্মিতাকে নিয়ে, আবেগে নিয়ে শাসক দলকে তিনি বলেছেন আক্রমণ করেছেন, এবং তাকে বিশ্বাসঘাতক বলছেন তৃণমূল মুখপাত্র, এবং তার সঙ্গে বাঙালিদের ডিটেনশনের ভয় দেখানো হচ্ছে, এরকমও স্টেটমেন্ট করা হচ্ছে। আপনার বিশ্লেষণ? রোহিঙ্গা এবং অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ফেরত পাঠাতে হবে। তাদের জন্য কেউ যদি দরদ দেখায় সেটা তাদের ব্যাপার, ভারত সরকার শুনবে না, অন্য রাজ্যের সরকারও শুনবে না। কারণ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা, রোহিঙ্গারা ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক শক্তি। কোনো বাংলায় কথা বললে কোনো বাংলার মানুষকে, তিনি যদি ভারতীয় নাগরিক হন, হেনস্থার মুখে পড়তে হচ্ছে না। অতীতেও হয়নি, এখনও হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। মিঠুন চক্রবর্তী তো বাঙালি, তিনি তো বলিউডে গিয়ে দাপটের সঙ্গে কাজ করেছেন, এখনো করছেন। তার বাঙালি পরিচয়ের জন্য তিনি তো বলছেন কোনো জায়গায় তো সমস্যা হচ্ছে, কারোরই কোনো সমস্যা হয় না। লক্ষ লক্ষ ছেলেমেয়ে বাইরে রাজ্যে আছে, কাজ করছে, প্রতিষ্ঠিত, পড়াশোনা করছে, তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী বাংলাদেশিরা, তারা বাংলায় কথা বললেই তারা পশ্চিমবঙ্গের নাগরিক নয়, তাদের চিহ্নিত করে দেওয়া, কোনো সন্দেহ হলে প্রশাসনকে তাদের সম্পর্কে জানানো, এটা যে কোনো ভারতীয় নাগরিকের কর্তব্য। বেশ। না হলে কি করে অনুপ্রবেশকারী ধরবে? এখন তো পর্যন্ত মাত্র 1000 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আটক করা হয়েছে, নথি চাওয়া হয়েছে, বেশি কিছু তো হয়নি। তাতেই গেল রওয়া পড়ছে, কিচ্ছু হবে না। এইগুলো চলবে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে, তারা যদি প্রকৃত বাংলাদেশের নাগরিক হয় তাদেরকে ফেরত। বিশ্বাসঘাতক বলা হচ্ছে, সেইকে কি বললো তাতে কিছু এসে যায় না, এটা রাজনীতির ভার্সন। কিন্তু বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি বাংলা ভাষায় কথা বলে, ভারতবর্ষের কোথাও নিগ্রহের মুখে পড়েনি। বেশ। অতীতেও পড়েনি, এখনো পড়ছে না, ভবিষ্যতেও পড়বে না। বেশ। আরো অনেক গুরুত্বপূর্ণ টপিক থাকছে আপনাদের জন্য আজকের পর্বে হট সিটে হট টকে। ছোট একটা বিরতির পর, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। এবার আমরা যে দুটো টপিকে আসবো কথা পরপর রাখবো। অন্য একটি সংবাদ মাধ্যমে আপনি বলেছেন যে ভোট কেনার নতুন ছক, ভোট কেনার নতুন ছক, মার্ক করবেন কি বললাম লাইনটা, অর্কদা বিশ্লেষণ করবেন। অর্কদা, সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে যে বুথ ভিত্তিক সমীক্ষা হবে, এই বুথ ভিত্তিক উন্নয়ন হবে, তার জন্য 8,000 কোটি টাকা বরাদ্দ করেছে। কিছুদিন আগে দিদিকে বলো, পাড়ায় সমাধান, দুয়ারে সরকারি প্রকল্প, আমাদের পাড়া বলে এবার ওই এবার 3টে করে বুথ নিয়ে একটা ক্লাস্টার। পশ্চিমবঙ্গে 1 লক্ষের উপর বুথ আছে, প্রতিটা বুথে 1200-র বেশি ভোটার থাকতে পারবে না। তো এটা হচ্ছে নিছক নির্বাচনের আগে কিছু টাকা পাইয়ে দেওয়া তৃণমূলের স্থানীয় স্তরের নেতাদের। কারণ পাড়ায় সমাধান প্রকল্প হয়েছে, দুয়ারে সরকার চলছে, এখন বুথ ভিত্তিক কী সমাধান হবে? এগুলো হচ্ছে কিছু টাকা নির্বাচনের আগে তৃণমূলের কর্মীদের পাইয়ে দেওয়া। কারণ নতুন কিছু তো নেই যেটা নিয়ে সরকার
প্রচারে যেতে পারে। তার সাফল্য বলতে সামাজিক প্রকল্প, শিল্প নেই, কলকারখানা নেই, চাকরি নেই, পরিযায়ী শ্রমিকদের সংখ্যা বাড়ছে। বেশ, শুধু বাংলা আক্রান্ত, বাঙালি আক্রান্ত, বাংলা ভাষা আক্রান্ত, এটা তো কেউ নিচ্ছে না। ওরা বলে যাচ্ছে আপন মনে, মানুষ তো নিচ্ছে না। তো সেই জন্য এখন আবার এই নতুন প্রকল্পটা আনা হয়েছে। প্রথম কথা, এর বরাদ্দ তো বাজেটে রাখা হয়নি, কোত্থেকে এই টাকাটা এলো? তাহলে অন্য দপ্তরের বরাদ্দ কাটছাট করা হবে বা আবার বাজার থেকে নেওয়া হবে। ডিএ দেওয়ার কথা ছিল 10,000 কোটি টাকা, বললো যে ডিএ দেওয়ার টাকা হয়ে গেল, কিন্তু তারপরে 8,000 কোটি টাকা কি করে সরকার জোগাড় করবে? হয় বিভিন্ন দপ্তরের বরাদ্দে কাটছাট হবে, নইলে বাজার থেকে ঋণ নেবে। এছাড়া তো কোনো উপায় নেই। এগুলো হঠাৎ খেয়াল হলো, চালু করে দিলাম, এগুলো হচ্ছে ভোট কুড়োনোর কৌশল, কিন্তু এতে কিছু হবে না। এই হয়েছে তো দুয়ারে সরকার থেকে শুরু করে অনেক, এই প্রকল্পগুলোর সঙ্গে কি পার্থক্য আছে? তাছাড়া এই প্রকল্প হবে, তার মধ্যে ভোট এসে যাবে, কি করে টাকা পয়সা ডিসবার্স হবে, এ নিয়ে অনেক প্রশ্ন আছে। বিরোধীরা যেসব বুথে যেতে, সেই সব বুথে কী হবে? বিরোধী জনপ্রতিনিধিরা কমিটিতে থাকতে পারবে কিনা, সেই সব প্রশ্নের সদুত্তর পাওয়া যায়নি। বেশ, অর্থাৎ এর সঙ্গে খেলা শুরু হলো। তাহলে খেলা শুরু মানে আপনি খেলা হবে বলে স্লোগানে তো একটা সময় তৃণমূল খেলা হবে খেলা হবে, এবারও কিন্তু খেলা হবে বলা হচ্ছে। খেলা শুরু হলো, সে তো তৃণমূলের স্লোগান। নির্বাচন কমিশনের সঙ্গে যে সংঘর্ষ, যে দৈরাত চলছে, তা এবার তো আকর্ষণীয় বিষয় হবে। সিইওর দপ্তরকে স্বাধীন করা, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করা, বিএলওদের সম্মানে বৃদ্ধি করা, এই সমস্ত উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশনে। এসআইআরটা যাতে ভালোভাবে হয়, এবং রাজ্য সরকার এটা করতে দিতে চাইছে না, তারা সংঘাতের রাস্তায় যাচ্ছে। তা নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের রাস্তায় যাওয়া মানে নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকারকে চ্যালেঞ্জ করা। এটা তারা করতে পারে না। তাই এবার যতই তারা খেলা হবে বলুন না কেন, এবার পাল্টা খেলাও হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে যে পদক্ষেপ নিতে চাইছে, সেই পদক্ষেপ স্বাগত, এবং কোনো রকম চাপের কাছে, হুমকির কাছে মাথা নত করে নির্বাচন কমিশন এর থেকে সরে আসবে না বলেই আমার মনে হয়। বেশ, অর্কদা, শেষের দিকে পরের যে টপিকে যাব, 5 গোল খেলো তৃণমূল। আপনি বলেছেন 5 গোল খেয়ে গেল শাসক দল। 5 গোল কিভাবে? প্রত্যেকটা তো, একটা তো শিক্ষক অশিক্ষকদের চাকরিটা চলে গেল, প্রাথমিকের চাকরিটা চলে যাওয়ার সম্ভাবনা আছে, কি হবে জানি না। তারপরে নির্বাচন কমিশন এসআইআর করবেই। তারপরে এরকম একের পর এক তো ঘটাই, যে বাংলা ভাষা, বাঙালিদের উপর আক্রমণ কেউ নিচ্ছে না। এবং একই সঙ্গে ইন্ডিয়া জোটের শরিক শাসক দল যেখানে যেখানে ক্ষমতায় আছে, সেখানেও এই পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করার কাজ চলছে। এরকম একাধিক বিষয় আছে, শাসক দলের ফেভারে যাচ্ছে না। বেশ, এবং 21শে জুলাইয়ের সমাবেশে তো ভিড় হয়নি। বলছেন যে লাখ লাখ লোক, সেরকম বাস্তবে হয়নি। সেরকম যদি বাস্তবে হতো, এতই যদি সমর্থন থাকতো, এরকম 8,000 কোটি টাকা খরচ করার কথা বলা হতো না। বুধভিত্তিক সমাধান। এবং 21শে জুলাই মুখ্যমন্ত্রী যা বলেছেন, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি শিক্ষক দুর্নীতি নিয়ে কথা বলেননি, তিনি আর্চিকর নিয়ে কথা বলেননি, কসবা ল কলেজের কথা বলেননি, শুধু বলেছেন বাংলা বাঙালি, যেগুলো একদম টেকারই নেই। তো এগুলো সম্পূর্ণ, তার উপর ইলেকশন কমিশনকে নিয়ে ইলেকশন কমিশন সেই জন্য মানে একটা যা পাচ্ছে খড়কুটোর মতো আঁকড়ে ধরছে। কোনো কংক্রিট বিষয় বা ইস্যু নেই তৃণমূলের সামনে, যেটাকে সামনে রেখে তো মানুষের কাছে যেতে পারে। বেশ, সেই জন্যই আমার মনে হলো যে খুবই বিব্রত, খুবই ব্যাকফুটে আছে। 5 গোল আপনি সেই ক্ষেত্রে বলেন। ওকে, অর্কদা, শেষে যাবো যেটা তৃণমূলের গৃহযুদ্ধ। ইতিমধ্যেই আপনারা জানেন যে প্রাক্তন রাজ্যসভা সাংসদ এবং সাসপেন্ডেড এই মুহূর্তে তৃণমূল নেতা শান্তনু সেন, ডক্টর শান্তনু সেন, তার বাড়ির সামনে দমদমে তিনি যেখানে থাকেন, তৃণমূলের অতীন ঘোষ অনুগামী বলা হচ্ছে, যাদের তারা গিয়ে তার গ্রেপ্তারির দাবিতে সিটি থানা, এবং যেটা সব থেকে বড় কথা আপনার রিয়াকশন নেবো,
তার নামে স্লোগান হচ্ছে চোর শান্তনু সেন কত টাকা খেয়েছো প্রমোটারের থেকে জবাব দাও। মানে শাসক দলের একটি গ্রুপ অন্য গ্রুপকে চোর বলছে। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব সর্বত্র, সেটা উত্তর কলকাতার বিডন স্ট্রিট হোক বা 2 নম্বর ওয়ার্ডের দমদম সিটি হোক। শান্তনু সেনের নাম স্কোয়ার ফিট সেন, কারণ স্কোয়ার ফিট থেকে উনি পয়সা নিতেন বলে অভিযোগ তার আছে। ওয়াইফ এই মুহূর্তে কাউন্সিলর কাকলি সেন। তাকে অনেকে কোনো নির্মীয়মান বহুতল হলে লোকে বলে তিনি নাকি সেই বহুতলের যে প্রমোটার তাদের কাছ থেকে 1-2 গ্যারেজ চেয়ে নিতেন, এটা তাকে দিতেই হতো নাকি উৎকোচ। এগুলো সত্যি মিথ্যা জানে না, এইসব অভিযোগ আছে। তা শাসক দলের লোকজনই যদি বলে যে প্রমোটারদের কাছ থেকে কত টাকা নিয়েছো শান্তনু সেন জবাব চোর দাও, চোর চোর ওপেন বলছে রাস্তায়। তাহলে এই যে কথাগুলো বাজারে আছে, তাহলে এই কথাগুলোর কিছু না কিছু ভিত্তি আছে। এতদিন বিরোধীরা বলতো, এখন শাসক দলের লোকজনও বলছে। এই শান্তনুবাবুকে এটাকে এক্সপ্লেন করতে হবে। তবে মারছে তৃণমূল, মরছে তৃণমূল, মরছে সংখ্যালঘু, মারছে সংখ্যালঘু, এটাই হচ্ছে ছবি। কোথাও বীরভূমে হচ্ছে, কোথাও কলকাতায় মার খাচ্ছে, কোথাও বিডন স্ট্রিটে হচ্ছে, কোথাও মালদাতে হচ্ছে, কোথাও ভাঙড়ে হচ্ছে। সব জায়গায় শাসকের হাতে শাসক আক্রান্ত। তা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ, এর থেকেই সেগুলো প্রমাণিত হয়। অর্কদা একদম শেষের দিকে আমরা, তাহলে অর্কদা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি প্রতিটা পর্বেই আমরা আপনাকে জিজ্ঞেস করে থাকি সাধারণত কি 26-এ এই মুহূর্তে ফটো ফিনিশ, এই যে এত কিছু এত কিছু শাসকের পক্ষে পরিস্থিতি খুব অনুকূল নয়। এসআইআর এর পর তারপরে কি হবে সেটা পরে বোঝা যাবে। লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। বেশ, অনেক ধন্যবাদ অর্কদা আপনার সময়ের জন্য। তাহলে হট সিটে হট টকের আজকের পর্বে, অন্যান্য পর্বে আপনারা এত মানুষজন কমেন্ট করেছেন, আগেই বলেছি যখন পর্ব শুরু করলাম, এবং আপনারা বিভিন্ন প্রশ্ন করেছেন, কমেন্ট করেছেন, উত্তর দিতে হবে সেগুলো আমাদের পর্বে, কিন্তু এতগুলো তো নেওয়া সম্ভব নয়। বাট বেশ কিছু কমেন্ট নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাস করলাম। আপনারা জানতে চেয়েছিলেন এসআইআর এক্স্যাক্টলি কী, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা নিয়ে এই মুহূর্তে ভোটার লিস্টে নাম বাদ দেওয়া, একদম সোজা কথা বলতে যা বোঝায়। আমরা চেষ্টা করলাম, অর্থাৎ অর্কপ্রভু সরকার আপনাদের বিশ্লেষণ করে বললেন ইলেকশন কমিশন কিন্তু এখন স্বাধীন, রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের অধীনে কিন্তু নয়। আপনারা জানেন তারা স্বাধীনভাবে কাজ করবেন, এবং এসআইআর বিহারে প্রচুর ভোটের লিস্টে কিন্তু নাম বাদ গেছে, এবং বাংলায় অগস্ট থেকে শুরু হচ্ছে। এসআইআর এর পর কি চিত্র দাঁড়াবে, কত নাম বাদ যাবে সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই এসআইআর যখন হবে বাংলায়, যাদের নাম বাদ যাবে, শাসক দল আতঙ্কিত কেন, শাসক দলের কাছে চিন্তা কেন, শাসক দল কেন করতে দিতে চাইছে না? তাদের বক্তব্য আমরা এসআইআর হলে এসআইআর কেন হবে, তাদের প্রশ্ন, এই নিয়ে আন্দোলন হবে, কিন্তু হবেই, যা আমরা এই আলোচনা থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। কত লাখ ভোটারের নাম বাদ যাবে, এবং বিরোধী যারা আছেন, বিশেষ করে বিজেপি প্রধান বিরোধী দল রাজ্যের, তারা বলছেন রোহিঙ্গা যারা, অনুপ্রবেশকারী যারা, তারা তাদের নাম বাদ দিতে হবে। আবার পাশাপাশি দেখুন মিঠুন চক্রবর্তী এসছেন বাংলায়, তাকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলছেন বিশ্বাসঘাতক। কেন? কারণ বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই, অনেকেই তো স্টুডেন্ট আছেন যারা চাকরি করেন আছেন, তারা বাংলায় কথা বললে, অন্য কোনো রাজ্য বাংলা বাদ দিয়ে যেখানে বিজেপির গভর্নমেন্ট আছে, রাজ্য সরকার, সেখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে। এবং সেখানে তাকে বলা হচ্ছে বিশ্বাসঘাতক, অর্থাৎ মিঠুন চক্রবর্তীকে বিশ্বাসঘাতক। এবং তার সাথে তৃণমূলের গৃহযুদ্ধ, আপনারা জানেন ডক্টর শান্তনু সেনের বাড়ির সামনে অতীন ঘোষ এই মুহূর্তে কাশীপুর বেলগাছিয়ার যিনি এমএলএ এবং ডেপুটি মেয়র কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, তার অনুগামী বলে যারা শোনা যাচ্ছে, তারা গিয়ে বলছে চোর চোর শান্তনু সেন নিগ্রহ করেছেন একজন প্রবীণ নাগরিককে, একজন মহিলাকে, এবং তার প্রতিবাদে সিটি থানার সামনে তৃণমূল কংগ্রেসের দাবি যে শান্তনু সেনকে গ্রেপ্তার করতে হবে। প্রাক্তন রাজ্যসভা সাংসদ, তাকে বলা হচ্ছে চোর শান্তনু সেন বলা হচ্ছে। যদিও এখনও সেই বিষয়ে নজর থাকবে, এবং আপনারা নিশ্চয়ই অন্যান্য অনুষ্ঠানে সেই আপডেট পাবেন। এবং তৃণমূলে গৃহযুদ্ধ বললাম, এবং 5 গোল খেলো তৃণমূল। আজকের এপিসোডে আমরা এটাই কিন্তু মেন ক্যাচ লাইন রাখছি, তৃণমূল কিন্তু 5 গোল খেলো। এসএসসি থেকে শুরু করে এসআইআর লাস্টে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, 5 গোল।
কিভাবে খেলো, কি আপনাদের বক্তব্য, কি আপনারা বলবেন, কিভাবে বলবেন, আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আপনারা লিখবেন এবং আমরা পরবর্তী পর্বে ডেফিনেটলি এটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।